সরি, হ্যাঁ, আমরা আগের দিন যে পড়েছিলাম সেটা থেকে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা অ্যান্সার করবে, আগে প্রশ্ন ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে অ্যান্সার করবে যে স্যার এর অ্যান্সার এটা হবে, এর অ্যান্সার এটা হবে। ঝট করে আগে উত্তর দেওয়ার চেষ্টা করো না, নিজের আগে ভালো করে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো উত্তর কি হবে, তারপরে উত্তর বলবে। ওকে, প্রথম প্রশ্ন, আধুনিক অর্থে মনোবিজ্ঞান কি? কি হবে বলো? চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, না মনের বিজ্ঞান? কোনো অসুবিধা নেই, বলো না, যার যেটা মনে হচ্ছে বলো, ভুল হোক না, কোনো অসুবিধা নেই, বলো। আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞান অ্যান্সার দাও, দেখো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখো ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু যদি উত্তর না দাও বা আলোচনা না করো তাহলে কিন্তু কিছুই পারবে না। তাহলে উত্তর দিতে হবে, তাহলে নিজের ভুলটা বুঝতে পারবে। আর যদি চুপচাপ থাকো, দেখো যে সাইলেন্ট সে ঠিক ভুল নয়, কিন্তু যে বলে সে ভুলও বলতে পারে। ঠিক আছে, দেখো এবার এখানে আত্মার বিজ্ঞান মনে হচ্ছে কেন, তার কারণ ওই যে বলছিলাম যে এখানে আত্মার সাথে সম্পর্কিত বলে এটা মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা কিন্তু এটা বলে আধুনিক অর্থে মনোবিজ্ঞান বলতে, ওই যে বললাম মনোবিজ্ঞান কথাটার মানে হচ্ছে মনের বিজ্ঞান বা চেতনার বিজ্ঞান। এটাই কিন্তু প্রথম থেকে বলা হয়েছে, মানে আত্মার বিজ্ঞান প্রথমে বলা হয়েছে, এই যেখানে এভলিউশনটা বুঝতে হবে। প্রথমে বলা হয়েছিল কিন্তু আত্মার বিজ্ঞান, যে মনোবিজ্ঞান মানে নিজের আত্মা অনুযায়ী আমি ভাববো। পরে এটা হয়ে গেছে মনের বিজ্ঞান। পরে প্রথমে এটা হয়, পরে এটা হয় মনের বিজ্ঞান, তারপরে এটা হয় চেতনার বিজ্ঞান, পরে নেক্সট তারপরে হয় চেতনার বিজ্ঞান। কিন্তু বর্তমান দিনে মনোবিজ্ঞান কথার আসল অর্থ হচ্ছে আধুনিক ক্ষেত্রে সেটা হচ্ছে আচরণের বিজ্ঞান। আমি প্রথম দিন পড়ানোর সময় এই কথাটাই বলেছিলাম। তাহলে পড়ানোর সময় আমি যে কথাটা বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো, যে কেন তোমরা চাইল্ড স্টাডিজ পড়বে। মনে করো, প্রথম দিনের কথায় মনে করো, যে চাইল্ড স্টাডিজ বা মনোবিজ্ঞান কেন পড়া হবে, তার দ্বারা আমরা কি করব, নিজেদের আচরণকে আলোচনা করব, যে তুমি যে আচরণগুলো করছো সেটা কি সঠিক। মনে পড়ছে আমার কথাগুলো? নিজেকে যাচাই করা, নিজের আচরণকে সঠিক করা। এবার মাথায় ঢুকছে ব্যাপারটা কেন হলো আচরণের বিজ্ঞান কথাটা আধুনিক অর্থে? বোঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রশ্নটা ওই জন্য দেওয়া আছে আধুনিক অর্থে মনোবিজ্ঞান। প্রথমের বলেনি, প্রথমে মনোবিজ্ঞান মানে আত্মার বিজ্ঞান, একদম প্রাথমিক অর্থে প্রথমে এটাই বলা হতো, মনোবিজ্ঞান মানে আত্মার বিজ্ঞান। পরে এটা হলো মনের বিজ্ঞান, মনকে বোঝা। তারপর হলো চেতনা, কনসাসনেস। বর্তমানে হচ্ছে তুমি কি আচরণ করছো। ওকে, পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আচরণবাদীদের আচরণকে ব্যাখ্যা করা হয় কিসের সাহায্যে? আচরণবাদ মানে হচ্ছে যারা বিভিন্ন আচরণ করে, বিহেভিয়ারিজম। আভ্যন্তরীণ স্যার অভিজ্ঞতার, অপশন বলো বাবা কি বলছো? স্যার অপশন ডি উপরে সবকটি। অপশন ডি উপরের সবকটি, এটা মনে হওয়াটা স্বাভাবিক। কেন? কারণ বইয়ের যদি প্রশ্ন থাকে, বইয়ের প্রশ্নের উত্তর এরকম দেয়, কিন্তু এটার উত্তর সবকটি হবে না। উপস্থিতি সব উদ্দীপক করার কোনটা বলছো বাবা, আরেকবার বলো। সি সি বলছো? এটা সি এটা সি এটা। আচ্ছা, উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার প্রতিক্রিয়া। আচ্ছা, না স্যার এ- এটা হতে পারে অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্য। আচ্ছা, সবাই যেটা উত্তর বললে, যেটা বললে না সেটাই উত্তর, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসাবে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি কেন। ঠিক আছে, এই জন্য দেখো প্রথমে তোমরা কেন ভুল করছো, কারণ আমি তো তোমাদের বলেছি যে কিভাবে পড়বে, কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা পড়োনি, সেই কারণে তোমরা এখন আজকের দিনে উত্তর দিতে পারছো না। এবার এখন যে অন্যান্য ব্যাচ যারা রয়েছে, অলরেডি তোমাদের সম্ভবত ফোর্থ ব্যাচ চলছে, আগের যে ব্যাচ হয়েছে তারা কিন্তু কোশ্চেন দেওয়ার সাথে সাথে এখন আমার উত্তর দিয়ে দিতে পারে। কেন? কারণ তারা বুঝে গেছে যে কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে। তোমরা এখনো সেই গ্রিপের মধ্যে আসোনি। ঠিক আছে, আস্তে আস্তে গ্রিপে চলে আসবে। বুঝিয়ে দিচ্ছি, আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন মানে কি। এই যে আচরণ, তোমাকে আমি বললাম, এই সাপোজ ধরো কেউ সুদীপ্ত নামের কেউ আছো, এই সুদীপ্ত তুই চোর, আমি তোমাকে বললাম,
তাহলে বলার সাথে সাথে তুমি কি করবে? স্যার আপনি আমাকে চোর বললেন। কেন স্যার আমি কি চুরি করেছি বলবে। আর একজনকে বললাম এই হয়তো হচ্ছে ধরো হচ্ছে সঙ্গীতা, সঙ্গীতা চোর। সে বলল বলেছে চোর কি আছে। সে কিছুই বলল না। হয়তো কিছু শুনলই না। আবার কেউ একজন রেগে গেল কিন্তু কিছু বলল না কারণ স্যার আছে। তাহলে ৫ জন ৫ রকমের আচরণ করবে। একই কাজ যদি ৫ জনের সাথে করা হয়, ৫ জন ৫ রকমের আচরণ করবে। তাহলে যারা এই মানুষের বা বিভিন্ন মানে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে তাদের আচরণবাদীগণ বলা হয়। যারা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। তারা আচরণকে কি বলেছেন? আভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে এবার দেখো একজন মানুষ তুমি মনে মনে সাপোজ ধরো আমি তোমাকে বললাম একজন বললাম যে এই সন্দীপ্তা সুদীপ্তা আর সঙ্গীতা দুজনের চোর এবার দুজনের মনের মধ্যে কি ব্যাপার চলছে সেটা কি আমি বুঝতে পারবো বাইরে থেকে দেখে আচরণবাদীগণ তারা কি বাইরে থেকে দেখে বুঝতে পারবে যে একজন মেয়ে বা একজন ছেলে তাদেরকে আটটা করা হলো সে কি ভাবছে আভ্যন্তরীণ অভিজ্ঞতা সেটা কি কোনো আচরণবাদীগণ বুঝতে পারবে না পারবে না নিজেরাই বলো না, পারবে পারবে না। পারবে পারবে না। না তাহলে না। তারা কি করে সেটা ব্যাখ্যা করবে হলো না ঠিক আছে এবার বলছে উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার প্রক্রিয়া তাহলে আচরণবাদীগণ একজন আচরণবাদীগণ ঠিক আছে মানে একজন এই যে ব্যক্তি যেসব জিনিস তাকে উদ্দীপক করছে সাপোজ ধরো তাকে আমি বললাম এ টুম্পা চোর সাপোজ আমি কাউকে একটা বললাম এবার সে রেগে গেল কোন কোন কারণের জন্য রাখলো সাপোজ ধরো সে রেগে গেল কেন কারণ সে হয়তো সত্যি চুরি করে বলে রেগে গেল অথবা তার বন্ধুরা তাকে চোর বলে অথবা তার মা তাকে চোর বলে বা যে কোনো দিক থেকে কেউ না কেউ তাকে চোর বলেছে বা কোনো না কোনো সময় সে চুরির কোনো ভিডিও দেখলে রেগে যায় বা যে কোনো দিক থেকে সে রেগে যায় তাহলে সব উদ্দীপককে সংগঠিত করার পরে প্রতিক্রিয়া এটা কি কখনো হয় তুমি ভাবো না সাপোজ ধরো তোমাকে কেউ একজন কিছু বলে দিল ঠিক আছে তাহলে তুমি রেগে গেলে তুমি কি সব কারণের জন্য মিলিয়ে তুমি রাগো না সেই সময় তোমার মুডটা হয়তো একটা সময় তোমার মুড ভালো আছে তোমাকে চোর বললে তুমি হ্যাঁ করে চলে গেলে আবার কোনো সময় চোর বললে তুমি রেগে গেলে কেন কারণ সেই সময় তোমার মাথাটা হয়তো গরম ছিল বলে তুমি সেই প্রতিক্রিয়াটা দিলে তার মানে এটা কি কখনো বলা যেতে পারে সব উদ্দীপক দ্বারা গঠিত সংগঠিত হওয়ার পরে কেউ প্রতিক্রিয়া দেয় বা আচরণ করে নিশ্চয়ই করে না বুঝতে পারছি না পাচ্ছি পাচ্ছি তাহলে এটাও আমাদের হবে না আর বিটা কেন হচ্ছে বলাই আছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসাবে এই যে আমি তোমাকে ঝট করে রাগিয়ে দিলাম তাহলে সেটা একটা উদ্দীপনা তুমি কি করলে প্রতিক্রিয়া তুমি রেগে আমাকে দুটো কথা শুনিয়ে দিলে বা আমার সাথে ঝগড়া করলে সেটা হচ্ছে প্রতিক্রিয়া তাহলে সঙ্গে সঙ্গে আমি বুঝলাম ও তোমার আচরণ এটা রাগিয়ে দিলে বা এটা বললেই তুমি রেগে যাও তাহলে সেই উদ্দীপক কি করলো উদ্দীপকের কারণে তোমার প্রতিক্রিয়া হলো তার ফল হিসাবে আমি বুঝলাম তুমি এই আচরণটা করছো ক্লিয়ার করতে পারলাম কেন অপশন বি উত্তর হলো বোঝা গেল হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে কেমন ভাবে উত্তর করতে হবে বা কেমন ভাবে পড়তে হবে বুঝতে পারছো নিজেকে যতক্ষণ না অ্যানালাইসিস করবে ততক্ষণ ভাববে যে একটা বইয়ে পড়েছি স্যার তার উত্তর এটা কখনোই উত্তর পাবে না তোমাকে নিজস্ব ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে তাহলে অ্যান্সার করতে পারবে নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না ঠিক আছে পরের প্রশ্ন মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো কি কারণে মনস্তত্ত্ব পড়তে হয় ওই যে ভেবেচিন্তে উত্তর দেবে উপরের সবকটি উত্তর হতে পারে আবার নাও হতে পারে তাহলে ভাবনা চিন্তা করে উত্তর দেবে চাইল্ড স্টাডিজ কেন পড়বে ওই যে কথাটা বলেছিলাম প্রথম দিনই বলেছিলাম তোমরা চাইল্ড স্টাডিজ কেন অপশন পড়বে বি আমার মনে হচ্ছে স্যার। কি অপশন মনে বি হচ্ছে হওয়াটাই উচিত স্যার মনে হচ্ছে। কি সবকটি বলছো হ্যাঁ, আমার মনে হলো। একদম এখানে উত্তরটা হবে সবকটি কারণ আমি তোমাদের চাইল্ড স্টাডিজ পড়ানোর সময় প্রথম দিনে এই কথাটাই বলেছিলাম কেন আমরা চাইল্ড স্টাডিজ পড়বো প্রথম কথা নিজের আচরণকে বিশ্লেষণ করব যে তুমি ঠিকঠাক আচরণ করছো কিনা দ্বিতীয়ত আচরণ সম্পর্কে পূর্বাভাস দান করব দেখো তুমি এটা করবেই আমি বলছি তুমি এইটা ভুল করবেই তার মানে সেটা আমরা মনস্তত্ত্বের মাধ্যমে বুঝতে পারি মনস্তত্ত্বের মাধ্যমে আমরা বলে দিয়েছিলাম যে মমতা ব্যানার্জি মানে সিংহাসনচ্যুত হবে কি করে বললাম কারণ তার যে মহিলাদের সম্পর্কে বক্তব্য রেপ হলে যে হচ্ছে টাকার হচ্ছে বলে যে কি হাফ রেপ হলে এত টাকা এ রেপ হলে এত টাকা যে মানে মহিলাদেরকে রেপকে টাকার সাথে ব্যবসার কথা বলে তো তার তো পতন নিশ্চিত হওয়াটা স্বাভাবিক অসুবিধা নেই
ঠিক আছে? তো পাগল হয়ে গেছে। স্যার এটা কি বলে রেজিগনেশন করবে না। কি অবস্থা! ছি, ছি, ছি। মানে একজন মানুষ এতটা মেন্টাল কি করে হয় আমার তো মাথায় ঢোকে না। যাই হোক, পূর্বাভাস আর আচরণকে নিয়ন্ত্রণ করা। কিভাবে তুমি তোমার আচরণকে নিয়ন্ত্রণ করবে? রাগ হচ্ছে কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই এখানে উপরে সবকটি। পরবর্তী, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি। ভালো করে উত্তর পড়বে, প্রশ্ন পড়বে, তারপর উত্তর দাও। মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি। কিভাবে তুমি মনোবিদ্যাকে অন্তর্দর্শন অধ্যয়ন? পদ্ধতি। ডি কি বলছো বলো? ডি অন্তর্দর্শন অন্তর্দর্শন পদ্ধতি। অন্তর্দর্শন। অন্তর্দর্শন শিওর? অপশন ডি। পদ্ধতি। শিওর? না পর্যবেক্ষণ হবে? না, অপশন ডি অন্তর্দর্শন। আমার option B। সবার ডি মনে হচ্ছে? একদম ঠিক মনে হচ্ছে। হ্যাঁ স্যার ডি মনে হচ্ছে। যার মনে হচ্ছে একদম ঠিক মনে হচ্ছে। কেন? কারণ প্রথম কথা, পর্যবেক্ষণ তুমি নিজেকে কোনোদিন নিজের পর্যবেক্ষণ করতে পারবে? পারবে না। তাহলে এটা মানে নিজস্ব পদ্ধতি হবে না। মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি নিশ্চয়ই পর্যবেক্ষণ নয়। পরীক্ষা করা, সাক্ষাৎ করা, এগুলো তো এক্সটার্নাল পদ্ধতি। নিজস্ব বা মৌলিক পদ্ধতি কি? যেটাকে আমরা অন্তর্দর্শন বা ইন্ট্রোসেপশন বলে থাকি, যার মাধ্যমে আমরা নিজেদের অন্তর্ভুক্তি, যে আমি কি ঠিক কাজ করছি, আমি কি ভুল কাজ করছি, যেটা নিজেকে আলোচনা করা। এটাই আমরা কখনো করি না, আমরা নিজেকে করি না। আমরা সবসময় মনে করি লোককে দোষ দিই, তার জন্য আমার এটা হলো, তার জন্য আমার ওটা হলো। কেন রে ভাই, তোর নিজের জন্য হয়েছে তো, তুই নিজেই তো দোষী। ঠিক আছে, সেই কারণে অন্তর্দর্শন ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রবৃত্তি হলো কি হবে? প্রবৃত্তি এক ধরনের কোন একটা জিনিসের প্রতি প্রবৃত্তি হয়েছে, ইচ্ছে জেগেছে, তাহলে এটা কি হতে পারে? মানসিক, জৈবিক, জৈব মানসিক, না বংশধরা প্রাপ্ত সূত্র? অপশন সি। অপশন সি। বাকিদের কি মনে হচ্ছে? অপশন এ। অপশন এ, মানসিক। আচ্ছা, আর কার কি মনে হচ্ছে? জৈব মানসিক প্রক্রিয়া। অপশন সি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, তোমরা এখানে অপশন এ। হ্যাঁ, এখানে একটু আলোচনা নিজেকে করতে হবে। এটা অ্যান্সার হবে জৈব এবং মানসিক প্রক্রিয়া। আমি বোঝাচ্ছি ব্যাপারটা কেন। ঠিক আছে, কেন মানসিক হবে, কেন জৈবিক হবে? সাপোজ ধরো তোমার কোনো একটা মেয়েকে দেখে ভালো লাগলো, কাজ বা কোনো একটা ছেলেকে দেখে ভালো লাগলো, ছেলেটা খুব সুন্দর, যদি এ আমার বয়ফ্রেন্ড হতো, যদি এ আমার গার্লফ্রেন্ড হতো, তাহলে কি হলো? তোমার মনে একটা প্রবৃত্তি জাগলো। এটাকে তুমি যদি আইডেন্টিফাই করো এটা দিয়ে, তার মানে তার মনটা খারাপ? নিশ্চয়ই নয়। তার মধ্যে কিন্তু তার জৈবিক প্রক্রিয়াও, তার মধ্যে তার জৈবিক একটা যে চাহিদা, সেটাও কিন্তু তার মধ্যে আসছে। সেরকম কোনো একটা বাচ্চার যদি খাওয়ার ইচ্ছে হয়, তাহলে সেটা যে তার মানসিক প্রক্রিয়া সেটা নয়, তার বডিতে, তার মুখে খাওয়াটা দেখে লালাক্ষরণ হচ্ছে, বডি সেটা চাইছে, মিষ্টি খেতে তার ইচ্ছে করছে। তাহলে সে মনে যেরকম চাইছে, শরীরও তাকে তো স্টিমুলেট করছে। কথাটা কি বলছি বোঝা গেছে? ফলে যে কোনো ধরনের প্রবৃত্তি হলে, ইন্টারেস্ট হলে, তার মধ্যে মন যেমন কাজ করে, শরীরও তেমন কাজ করে। সেই জন্য সেটা জৈব মানসিক প্রক্রিয়া। সবাইকে বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে কথাটা উদাহরণ হিসেবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কিভাবে পড়তে হবে বুঝতে পারছো তো, কিভাবে আলোচনা করতে হবে, নিজে এমসিকিউ, তাহলে কিন্তু উত্তরগুলো হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে একটা জিনিস, এই 5টা প্রশ্ন করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলে তো আমি কেন বলেছিলাম যে চাইল্ড স্টাডিজ পড়তে গেলে প্রথমে নিজেকে নিয়ে আলোচনা করো, নিজেকে বোঝার জন্য পড়ো। তাহলে দেখবে উত্তর করতে গিয়ে মনে হবে না যে তুমি কিছু পড়ছো, তখন মনে হবে ও ঠিক আছে, তুমি নিজেকেই নিজের কথাই ভাবছি। ক্লিয়ার হচ্ছে কথাগুলো আমার কথা এমসিকিউ আলোচনা করতে গিয়ে? আশা করি ফিলিংস আসছে এবার মনের মধ্যে, যে চাইল্ড স্টাডিজ কিভাবে পড়তে হবে। আসছে তো, না আসছে না? আচ্ছা, পরেরটা, মনের কোন অংশটি সবচেয়ে বড়? চেতন মন, অবচেতন মন, প্রাচেতন মন?
স্যার অপশন বি অবচেতন মন। অবচেতন মন। আচ্ছা, প্রাচেতন মন মানে যেটা হচ্ছে অচেতন মনও বলা হয়, ঠিক আছে? অনেকে প্রাচেতন মানে তাকে অচেতন মনও বলা হয়, ঠিক আছে? অনেকে প্রাচেতন মানে বুঝতে পারে প্রাচেতন আবার কি, কি বলছো বলো? অবচেতন মন, আনকনসিয়াস যে মাইন্ডটা আর কি, মানে অচেতন। কনসাস, আনকনসাস, সাবকনসাস। আনকনসাস যেটা অচেতন তো। সেটা অচেতন। হুম। তাহলে কোনটা বলছো? সি বলছো না তো বি বলছো? আমি অচেতন বলছি, ওই সি বা সি বলছো। প্রাচেতন। হ্যাঁ। বাকিরা কি বলছো? স্যার আমার মনে হচ্ছে অপশন ডি। সব অংশ সমান? হতে পারি। খুব ভালো একটা উত্তর বলেছো। এবার তোমাকে আমি একটু সাইকোলজিক্যাল জায়গায় যাই। মন নিয়ে ফ্রয়েড, ঠিক আছে? ফ্রয়েডের মন নিয়ে পড়া দেখো। এবার তোমাকে একটা কথা বলি, যখনই কেউ মানে সাপোজ ধরো তুমি রাত্রেবেলা ঘুমিয়ে আছো, ঠিক আছে? সাপোজ ধরো কোনো একজন ব্যক্তি জীবনে প্রচুর মিথ্যে কথা বলেছে, তাহলে সেই ব্যক্তি রিটায়ার করার পরে বা যে কোনো সময় জীবনের শেষ সময়ে সে কি খুব ভালো মনে ঘুমাতে পারে বা থাকতে পারে? বা রাত্রি যারা হয়তো সারাদিন সে হয়তো লোককে মেরেছে, সে কি রাত্রে ঘুমোতে পারে বলে তোমার মনে হয়? বা কয়েকদিন পরে সে না। ঠিকঠাক, তাহলে কেন ঘুমোতে পারে না? কেন ঘুমোতে পারে? ওই কথাটা আছে, অচেতন মনে একটা প্রবলেম হয় স্যার। কথাটা আছে যে তার মুখে বিবেক দংশন করে, এই কথাটা দেখবে বলে যে তার বিবেকের দংশনে সে এটা হয়েছে। বিবেক বলে কোনো ভদ্রলোক নাই, ঠিক আছে? বিবেক ওবেরয় আছে, সে সিনেমা টিনেমা করতো। বিবেক বলে কোনো ভদ্রলোক নেই। ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস কাজ করি, সাপোজ দেখলাম সামনে একটা জিনিস পড়ে আছে, টক করে চুরি করে পারি, কেউ তো দেখতে পাচ্ছে না, তার মানে সেই কাজটা করছি আমরা চেতন মনের মধ্যে করছি। চেতন মনের মধ্যে করছি যখন, সঙ্গে সঙ্গে অচেতন মন কি করছে, সেই কাজটাকে করছে। মনের মধ্যে একটা তোমার মধ্যে প্রশ্ন করছে, এই দেখ চুরি করছিস, চুরি করা কিন্তু ঠিক নয়। অচেতন মন কিন্তু সঙ্গে সঙ্গে সেটা তোমাকে সিগন্যাল দিল, কিন্তু চেতন মন বললো দেখ কেউ দেখতে পায়নি, ওই করলে তাহলে কি করলো চেতন মন? অচেতন মনকে কি করে দিল, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে সরিয়ে দিল। অচেতন বললো ঠিক আছে পরে বুঝবি তুই। হলো। তাহলে যতক্ষণ তুমি জেগে আছো, কাজ করছো, কোনো একটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছো, ততক্ষণ তোমার চেতন মন অ্যাক্টিভ। কিন্তু অচেতন মন কি করছে, সমস্ত ডেটাকে কিন্তু সে স্টোর করতে শুরু করেছে। ঠিক আছে? এবার তুমি যখন রাত্রে ঘুমোবে বা যখন কাজ করবে না, তখন চেতন মন তো আর নেই। সে তখন বলছে ভাই আমি এবার রেস্ট করছি, সারাদিন আমি অনেক কাজ করছি ভাই, রেস্ট করছি। তখন অচেতন মন বলছে ভাই সারাদিন সেই যে চুরিটা করছিলি, সেই যে এটা করছিলি, সে এবার তোমাকে সারাক্ষণ কুটাবে। ঠিক আছে? কুটিয়ে 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 করে তোমাকে রাত্রে ঘুমোতে দেবে না। পরের দিন তুমি গেলে আবার চুরি করলে। চুরি যখন করলে তোমার কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন রাত্রে এসে শুচ্ছ, তখন অচেতন মন কি করছে, তোমাকে ডিস্টার্ব করছে। তাহলে তুমি ঘুমোতে পারছে না। মানে এটা এক ধরনের হিমশৈলী দেখেছি, যার বরফের উপরটা একটু মানে দেখা যায় যেটা ভেসে থাকে, কিন্তু তার থেকে বেশি অংশটা নিচে ডুবে থাকে। ঠিক আছে? আর আমাদের মন হচ্ছে সেরকম, যেটা আমরা বাইরে দেখতে পাই সেটা হচ্ছে চেতন মন, কিন্তু যেটা দেখতে পাই না নিচে ডুবে থাকে সেটা হচ্ছে অচেতন মন। ঠিক আছে? এই অচেতন মন কিন্তু সব থেকে বৃহৎ এবং বড় হয়ে থাকে। আর এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বিবেক বলা হয়, যে দংশন করে। আর অবচেতন মন মানে যেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমরা মানে ইচ্ছে নেই, যেটা আমাদের মনের মধ্যে একটা জায়গায় জমে রয়ে গেছে কোনো সময়। সাবকনসিয়াস মাইন্ডে তুমি হয়তো সাপোজ ধরো তুমি কি করতে, সাপোজ ছোটবেলায় তুমি কি করতে, ক্রিকেট খেলতে, ঠিক আছে? চেতন মনে তুমি আর খেলছো না, অচেতন মনেও সেটার মনের মধ্যে নেই, কিন্তু অবচেতন মনের মধ্যে রয়ে গেছে। হঠাৎ করে যদি বল আসে দেখবে তুমি ঝট করে ধরে নিলে, কারণ সেটা অবচেতন মনের মধ্যে কোনো না কোনো জায়গায় এটা স্টোর হয়ে আছে। তোমার 15-25 বছর আগে বা 15 বছর আগে কি হয়েছিল, সেটা কিন্তু বর্তমানে চেতন মনেও নেই, অবচেতন মনেও নেই, কিন্তু সেটা মানে অচেতন মনেও নেই, কিন্তু সেটা অবচেতন মনের মধ্যে রয়েছে। উদাহরণ দিচ্ছি একটা, সাপোজ ধরো তুমি কারোর সাথে একটা রিলেশনশিপে ছিল, ভালো কথা। এবার ধরো সে, তার সাথে হয়তো তুমি 3 বছর বা 4 বছর তুমি রিলেশনশিপে ছিলে, তারপরে সে তো ধোকা দিল, ভালো কথা। ধোকা দেওয়ার পরে তুমি কি করলে, অন্য কারোর সাথে চলে গেল, বেশ ভালো কথা। তাহলে তোমার কি হলো, এখন যার সাথে গেলে সে তোমার চেতন মনের মধ্যে রয়েছে, আর
সে 3-4 বছর আগের ঘটনা, সে তখন তোমার অবচেতন মনের মধ্যে রয়েছে। এবার যদি তুমি 15 বছর নতুন কোনো ব্যক্তির সাথে থাকো, তখন কি হবে? সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা তোমার চেতন মনে যেরকম নেই, অচেতন মনেও সেরকম নেই, কিন্তু সে তোমার অবচেতন মনের মধ্যে ঠিক রয়ে গেছে। অবচেতন মন থেকে তুমি ডিলিট করতে পারবে না। ফলে কোনো সময় যদি সেই নামের কোনো একজন ব্যক্তি আসে, তখনই তোমার কিন্তু তার কথা মনে পড়বে, অন্য কোনো সময় তোমার কথা মনে পড়বে না। কিন্তু প্রথম তোমার যতক্ষণ সে অচেতন মনের মধ্যে রয়েছে, তার কথা কিন্তু তোমার হঠাৎ হঠাৎ মনে পড়ে। বুঝতে পারলাম না পারলাম না? উদাহরণ বুঝতে পেরেছো কথাটা কি বলতে চেয়েছি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। অ্যান্সার হবে অচেতন মন বা প্রাচেতন। তাহলে কি বললাম? প্রত্যেকটা প্রশ্ন নিজেকে নিয়ে আলোচনা করো, নিজেকে ভেবে আলোচনা করো, তাহলে দেখবে উত্তর ঠিক পেয়ে যাবে। ঠিক আছে? এর জন্য এক্সট্রা বই পড়ার দরকার নেই, নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে? এটাই সবচেয়ে বড় অংশ, অচেতন মন বা প্রাচেতন মন, যেটা অ্যাকচুয়ালি ফ্রয়েডের তত্ত্ব। ঠিক আছে? এটাকে হিমশৈলী বা আইসবার্গের সাথে তুলনা করা হয়। আচ্ছা, কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয়? আমরা পড়বো, এনার তত্ত্ব পড়বো। পারবে? স্কিনার। হ্যাঁ। হ্যাঁ স্কিনার। স্কিনার স্যার। না, এটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে? এখানে অ্যান্সার হবে ব্রুনার। ঠিক আছে? যার তত্ত্ব কিন্তু আমাদের সেভাবে পড়ানো হয় না। জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয় ব্রুনারের তত্ত্ব। ঠিক আছে? আমি একটু বলে দিই, স্কিনার কি তত্ত্ব? স্কিনার কিন্তু মনস্তত্ত্ববিদ নয়, স্কিনার হচ্ছেন একজন আচরণবাদী তত্ত্ব। ঠিক আছে? আমরা পড়বো আচরণবাদী তত্ত্ব, বিহেভিয়ারিজম। ঠিক আছে? তার তত্ত্ব হচ্ছে আচরণবাদী মনস্তাত্ত্বিক, জ্ঞানমূলক মনস্তাত্ত্বিক নয়, আচরণবাদী মনস্তাত্ত্বিক। ঠিক আছে? ও আমাদের হচ্ছে ওয়ারদাইমার কি? তিনি হচ্ছেন গেসাল্ড মনস্তত্ত্ব, এক ধরনের মনস্তত্ত্ব রয়েছে দেখবে, গেসাল্ড মনস্তত্ত্ব। ঠিক আছে? সেই গেসাল্ড মনস্তত্ত্বের যদি বলা হয়, সেটা হবে ওয়াদারাইমি। ঠিক আছে? আর টলম্যান কি? টলম্যান হচ্ছে যাকে আমরা হচ্ছে টলম্যানকে আমরা বলতে পারি টলম্যানকে বলা হয় জ্ঞানমূলক আচরণবাদী। ঠিক আছে? জ্ঞানমূলক আচরণবাদী তত্ত্ব বলা হয় টলম্যান। ঠিক আছে? আর আধুনিক জ্ঞানমূলক তত্ত্বে যেটা বলা হয়, তাকে আমাদের ব্রুনারকে বলা হয়। স্কিনারটা আমরা পড়বো। ঠিক আছে? আচ্ছা, মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা যায়? সহজ প্রশ্ন, বলো। সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান। মানে অপশন ডি। প্রাকৃতিক বিজ্ঞান নয়? প্রাকৃতিক বিজ্ঞান নয়? আমার তো মনে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। হবে না? সমাজ বিজ্ঞান হবে? সমাজ ডি বিজ্ঞানে হবে। হ্যাঁ। কেন হচ্ছে, কেন সমাজ বিজ্ঞান বলো? বলো, অসুবিধা নেই, বলো না, এক্সপ্লেন করো, তাহলে তো বুঝতে পারবো যে তুমি ঠিক করে বললে, ভেবে বলেছো, নাহলে তো ভাববো আন্দাজে বলেছো। কেন সমাজ বিজ্ঞান বলো? স্যার মনোবিজ্ঞান মানে এটা মানে মানুষ জাতীয় জিনিস, মানে মানুষ জাতীয় বলছি মানে মানুষকে নিয়ে হচ্ছে। আর সমাজ বিজ্ঞান বলতে তো মানে মানুষকে নিয়ে যে বিজ্ঞান, সোশ্যাল, এটা সেটাকেই বোঝায় তো স্যার। হ্যাঁ, তুমি আমি ঠিক ঠিক কথাই বোঝাতে পারছি বলছো, না। তুমি এক্সপ্লেন করতে পারছো না। ভেরি গুড, তুমি ঠিক যাচ্ছে, তোমার কথা ঠিক গেছে, কিন্তু তুমি এক্সপ্লেনটা করতে পারলে না, বোঝাতে পারলে না। এটা তো বোঝাতে হবে। দুদিন পরে শিক্ষক টিচার হবে, তখন স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে, তখন কি উত্তর দেবে? বুঝতে পারছি না, উত্তর তো দিতে হবে বাবা। হুম। তাহলে সেই জন্য পড়তে হবে। ওই জন্য টিচার বাবা, তুমি বিএড পাস করেছো মানে তুমি টিচার নয়। তুমি যতক্ষণ না একটা জিনিসকে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারছো, শিক্ষাগত যোগ্যতায় কোনোদিন টিচার হওয়া যায় না। টিচিং ইজ আ আর্ট। টিচিং কোনো কোয়ালিফিকেশন নয়। কোয়ালিফিকেশন হয় এমএসসি করেছি, এমএ করেছি, দিস ইজ কোয়ালিফিকেশন। বাট টিচার একটা আর্ট, সবার দ্বারা হয় না, এটা হয় না। ঠিক আছে? তাহলে তোমাকে এক্সপ্লেন করতে জানতে হবে, যতদিন না তুমি এক্সপ্লেন করতে পারবে, তুমি টিচার হতে পারবে না। ওই স্যালারি পাওয়ার জন্য যদি টিচার হতে চাও, কোনো অসুবিধা নেই। যদি অ্যাকচুয়ালি নিজেকে টিচার মনে করো, তোমাকে এক্সপ্লেন করা শিখতে হবে। হাউ টু এক্সপ্লেন, যে কোনো প্রশ্নকে এক্সপ্লেন করা শিখতে হবে। ওকে? বুঝিয়ে দিচ্ছি কেন মনোবিজ্ঞানকে সমাজ বিজ্ঞান বলা হচ্ছে। কেন সমাজ বিজ্ঞানে কি পড়ানো হয়?
যে একটা মানুষ বিভিন্ন মানুষের সাথে কিভাবে মিশতে পারবে। সমাজে বিভিন্ন ধরনের ব্যক্তি রয়েছে, বিভিন্ন ধরনের পশু রয়েছে, জন্তু রয়েছে, গাছপালা রয়েছে, সবার সাথে কিভাবে তুমি ইন্টারেক্ট করতে পারবে, সবার সাথে তুমি কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে, সবার সাথে তুমি কিভাবে আচরণ করবে, সেটাই সমাজ বিজ্ঞানে রয়েছে। মনোবিজ্ঞান তোমাকে এটাই শেখায় কিভাবে তুমি সমস্ত মানুষের সাথে আচরণ করবে, কিভাবে সমস্ত মানুষের সাথে সম্পর্ক স্থাপন করবে। তাহলে মনোবিজ্ঞান তো সমাজ বিজ্ঞানেরই অংশ হলো। কি বললাম বোঝা না গেল? এক্সপ্লেনেশন বুঝলে? আচ্ছা বুঝতে পারছি। তাহলে এইভাবে প্রশ্নকে এক্সপ্লেন করতে শিখতে হবে বাবা, হ্যাঁ। তাহলে এই জন্যই বলছি পড়বে কতটা, পড়ার থেকে বেশি নিজেকে এক্সপ্লেনেশন শিখতে হবে। তোমরা টিচার হতে যাচ্ছ, তো টিচার হতে গেলে সবাইকে যারা একজন উত্তর দিলে, বাকিরা কিন্তু কেউ উত্তরই দিলে না, ও শুনি স্যার কয়ঠে শুনি, কিছু লাভ নেই, বেকার। আমার কথা শুনে কোনোদিন কিছু বলতে পারবে না যতক্ষণে নিজে দুটো কথা বলবে। আর যে বলতে গেল তাকে আমি তাকে কিন্তু কেউ যে উত্তরটা দিলে সে যদি ভাবো তাকে আমি কথাটা বললাম, সে বললো স্যার আমাকে এরকম বললো, আমি আর বলবো না, নিজের ক্ষতি করবে। উত্তর সবাই দেওয়ার চেষ্টা করো। আর মনে রাখবে, স্যার যদি কখনো কিছু কাউকে বলে সেটা তার ভালোর জন্য বলেছে। আজকে যদি আম্বেদকর স্যার মনে করতো যে আমাকে টিচার ক্লাসে ঢুকতে দেয়নি, বাইরে বসিয়ে রেখেছে, তাহলে আজকে সে এত বড় সংবিধানের জনক হতো না, এত বড় শিক্ষিত মানুষ হতো না। তাকে তো মানে চরম অপমান তো সে সারা জীবন হয়েছে। ঠিক আছে? ফলে উত্তর দাও, উত্তর যতক্ষণে নিজেরা দেবে নিজেদের লাভ হবে না। ঠিক আছে? নাহলে কি হবে, আমি উত্তর দিয়ে দিয়ে চলে যাব, বেশি এক্সপ্লেনেশন করব না, তোমাদেরই ক্ষতি হবে। কারণ টিচার এরকম নয় যে দুটো পড়িয়ে দিলাম উত্তর দিয়ে দিলাম, নয়, তোমরা কিভাবে পড়াতে পারবে সেটা পড়ানোও আমার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। ওকে? এই জন্য আমি এত কথা বলছি। শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য। কেন মনোবিজ্ঞান পড়বে? লক্ষ্য কি? শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনা নির্দিষ্ট করে স্যার ডি হবে ওপরের সবগুলি। সবগুলি। বাকিদের কি মনে হচ্ছে? অপশন ডি উপরে সবগুলি। শিওর? হ্যাঁ। মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। ঠিক হচ্ছে সব? তাহলে ঠিক আছে। এত ভয় কিসের, হ্যাঁ? ঠিকই তো বলেছো। মনোবিজ্ঞানের উদ্দেশ্য এটাই তো, তার মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে তা বিকাশে সাহায্য করা। মানে প্রথমটা বিকাশের কথা বলছে, দ্বিতীয়টা কি বলছে, শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানের কথা বলছে, প্রবলেম সলভিং এর কথা বলছে, এর মাধ্যমে প্রয়োগ করে তাকে উন্নত করা বা তার উন্নয়নের কথা বলছে। মনোবিজ্ঞানের উদ্দেশ্য তো সবগুলো, বিকাশও করতে হবে, প্রবলেম সলভও করতে হবে এবং উন্নত করতে হবে। ভেরি গুড, সবগুলো হবে। ভুল বক্তব্য চিহ্নিত করো, বলো কোন সা উত্তর ভুল হ্যাঁ। অপশন সি। অপশন সি। বাকিরা কি বলছো? স্যার সি মনে হচ্ছে, শিক্ষা মনোবিজ্ঞান ওইটা। কারণ দেখো, প্রথমটা বলছে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণকে অধ্যয়ন করে। অবশ্যই আচরণকে অধ্যয়ন করে, এর কথাটা ঠিক। মনোবিজ্ঞান হচ্ছে গতিশীল প্রয়োগমূলক বিজ্ঞান, মানে তুমি পড়াশোনার সাথে কিভাবে অ্যাপ্লিকেশন করছো, জীবনে প্রয়োগ কি করছো সেটাকে করে। শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনা সাহায্য করে, যাতে সে জীবনে উন্নতি করে সেটা করে। আর সি বলছে ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয়। কখনোই না। শিক্ষা মনোবিজ্ঞানে ব্যক্তি শিক্ষার্থীর থেকে সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব কখনোই দেয় না। এটা অবশ্যই ভুল বক্তব্য। ঠিক আছে? এটা আমাদের ভুল রয়েছে, একদম ঠিক। পরের প্রশ্ন কি বলেছে, শিক্ষা মনোবিজ্ঞান একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী না বহুমুখী? অপশন ডি বহুমুখী প্রক্রিয়া। বহুমুখী প্রক্রিয়া। আচ্ছা, আর কি মনে হচ্ছে? বহুমুখী কি কি বলতো?
সেই বলো বাবা, বলো, কোনো অসুবিধা নেই, বলো। মানে আচরণকে ঠিক করতে সাহায্য করছে, তারপরে কোনো জিনিস যদি ভুল হয়ে থাকে সেইটাকে সংশোধন করে দিতে সাহায্য করছে, আবার ভবিষ্যতে মানে সে কিভাবে যাবে না যাবে, বা কিভাবে গেলে তার মানে সমস্যার মধ্যে সে পড়বে না, সেই জাতীয় জায়গাগুলোকে ঠিক করে এইভাবে তো বহুমুখী হচ্ছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু অন্য আছে। এটা অ্যাকচুয়ালি জন ডিউ বলে একজন মনোবিজ্ঞানী রয়েছেন, ঠিক আছে? তো তিনি এইটা বলেছেন যে শিক্ষা এক প্রকারের ত্রিমুখী প্রক্রিয়া, ঠিক আছে? এটা তার বক্তব্য, তার বলেছে যে শিক্ষা একটা ত্রিমুখী প্রক্রিয়া। এটা মনে রাখার চেষ্টা করবে, এটা মনে হচ্ছে ভুল কিছু বলনি, তবে আমি একটু বুঝিয়ে দিই। সেখানে কি বলা হয়, শিক্ষা মনোবিজ্ঞানে বলা হচ্ছে যে কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে তিনটে জিনিস প্রয়োজন বা তিনটে মেরু প্রয়োজন। একটা হচ্ছে, প্রথম কথা, শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন, একজন টিচারের প্রয়োজন। দ্বিতীয়ত, একজন শিক্ষার্থীর প্রয়োজন, স্টুডেন্টের প্রয়োজন। আর তৃতীয়ত, তার পাঠ্যক্রমের প্রয়োজন, সিলেবাস, ঠিক আছে? সিলেবাস বা পাঠ্যক্রমের প্রয়োজন, বা অনেক জায়গায় এটাকে পাঠ্যক্রম বা অনেক জায়গায় বলা হয় সামাজিক পরিবেশ। কিন্তু তার মানে এটা চারটে করবে না, ঠিক আছে? পাঠ্যক্রম বা অনেক জায়গাকে সামাজিক পরিবেশও বলা হয়। বলা হয় যে এই তিনটি উপাদান কি হয়, পরস্পরের মধ্যে একসাথে মিথস্ক্রিয়া করে কি করে, একটা শিক্ষা তৈরি করে। সেই কারণে জন ডিউয়ের মত অনুযায়ী শিক্ষা হচ্ছে একটা ত্রিমুখী প্রক্রিয়া। বুঝতে পারলাম উত্তরটা কেন হলো ত্রিমুখী, বহুমুখী কেন নয়? হ্যাঁ। ক্লিয়ার বাবা? হুম? তোমার উত্তর ভুল নয়, কেন ভুল নয়? কারণ তুমি এখন এটা সম্পর্কে জানো না, সেই জন্য তোমার হলো। কিন্তু এটা থিওরিটা যদি তুমি জানতে, তাহলে উত্তরটা দিতে পারতে, কোনো অসুবিধা নেই। এবার তুমি জেনে গেলে, এবার যদি কোনো জায়গায় প্রশ্ন পড়ে তাহলে তুমি উত্তর দিতে পারবে, ঠিক আছে? এটা কারো ভুল উত্তর আমি স্বীকার করবো না, এটা বহুমুখী বলাটা তোমাদের দিক থেকে ঠিক উত্তর। ওকে, ভাবনা চিন্তা দেখো ঠিক এগোচ্ছে। এটা তো ইনফরমেটিভ প্রশ্ন, ইনফরমেটিভ কি করে জানবে যতক্ষণ না পড়া হচ্ছে। পরের প্রশ্ন, নিম্নোক্ত বক্তব্যগুলি থেকে কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যক্ত করে? পর্যবেক্ষণ পদ্ধতিতে কোনটা অসুবিধা? স্যার অন বি, ব্যক্তিগত প্রভাব দেখা যায়। আর কে কি বলছো দেখি? স্যার এবার দেখিনি আমি, অন্তর্দর্শনের সাথে পড়ে নাও। স্যার বৈদ্যুতিন কৌশল বলতে এখানে কি বলা হচ্ছে? বৈদ্যুতিন কৌশল বলতে যেগুলো হচ্ছে তোমার যে ইলেকট্রিক্যাল কৌশল, যে হয়তো ধরো কোনো পরীক্ষা মানে কোনো কিছু ইলেকট্রিক্যাল জিনিস ব্যবহার করা হয়, সেটাকে বৈদ্যুতিন কৌশল বলা হচ্ছে। এখানে যে মানসিক চাপ থাকে না, যে মানসিক চাপ থাকে অনেক সময়। পর্যবেক্ষণ প্রক্রিয়া মানসিক না শিক্ষার্থীর ওটা তো মানসিক দেখছে, হ্যাঁ শিক্ষার্থীর শুধু তো দেখছে। হ্যাঁ দেখছে তো, শিক্ষার্থী কি হ্যাঁ করে জানবে যে তাকে দেখছে? তাহলে মানসিক চাপ তাহলে থাকে স্যার না। বি হবে স্যার, এটা তো অপশন ডি। সুবিধা, এটা তো সুবিধা বাবা, এটা অসুবিধা কি করে? পর্যবেক্ষণ প্রক্রিয়ার সুবিধা তো, শিক্ষার্থীর মানসিক চাপ থাকে না, এটা তো সুবিধা, ঠিক আছে? আর শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থায় দেখা যায়, এটাও তার সুবিধার মধ্যে পড়ে। এই দুটো সুবিধা। অসুবিধা কোনটা? অসুবিধা ওই হচ্ছে, বিটা হবে বি। কি হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে এটাই যে ব্যক্তিগত প্রভাব প্রভাব। দেখা যায়, এটাই অসুবিধা। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম হয়। তাহলে এই পর্যবেক্ষণ প্রক্রিয়া, আমি যখন ভাবছি যে ভালো, ঠিক আছে, সে ভাবছে এ ভালো, ঠিক আছে, এই যে যেমন চলছে। আর কি বলবো, নতুন করে কি বলবো, মানে সত্যি। আচ্ছা, শিশুর বৃদ্ধি এবং বিকাশ অধ্যয়ন করার সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি কোনটা? সেটা পারবে না হয়তো, পারবে? পরীক্ষামূলক পদ্ধতি। পরীক্ষামূলক পদ্ধতি। আচ্ছা, এখানে ব্যাপারটা এটা অপশন সি।
এটা অ্যাকচুয়ালি অপশন সি হবে, হ্যাঁ। উলম্ব পদ্ধতি বা যেটাকে হচ্ছে লঙ্গিটিউডিনাল কেস স্টাডিজ বলা হয়, সেটাকে বলা হয়। এবার তোমাদের তো মানে ব্যাপারটা ওইভাবে বলা নেই। এটা ব্যাপারটা হচ্ছে একটা শিশুর ওপরে যখন দীর্ঘ সময় ধরে আমরা একটা করি, যে সে 10 বছরে তার বিকাশ কতটা, 11 বছরে বিকাশ কতটা, সেইগুলোকে বলা হয় লঙ্গিটিউডিনাল কেস স্টাডিজ। ঠিক আছে, বিভিন্ন ধরনের বিকাশ হয় সেই জন্য বলা হয়। ঠিক আছে, যেন দীর্ঘ সময় ধরে যে অধ্যয়ন শিশুর বিকাশকে করার জন্য একটা দীর্ঘ সময় ধরে, যেহেতু একটা দীর্ঘ সময় প্রয়োজন, দীর্ঘ সময় ধরে তোমাকে স্টাডি করতে হবে, তার জন্য লঙ্গিটিউডিনাল কেস স্টাডি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম? আমরা যখন ওই যে চার্ট করি সেই চার্টের কথা বলা হচ্ছে। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞান পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি? সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটা? পরীক্ষামূলক দেখি বাকিরা কি বলছো। একটা উত্তর পেলাম পরীক্ষামূলক, বাকিদের কোনো বক্তব্য নেই। পরীক্ষামূলক পদ্ধতি, অপশন ডি। বি, অপশন বি। পরীক্ষামূলক আমার মনে হচ্ছে অপশন এ। না, ঠিকই, অপশন এ। না এটা ঠিকই আছে, পরীক্ষামূলক পদ্ধতি হবে মনোবিজ্ঞানে। আচ্ছা, যারা বলছো পরীক্ষামূলক পদ্ধতি, কেন বলছো বলো দেখি বাবা, যে কোনো একটা বলো, অসুবিধা নেই, এক্সপ্লেন করো, ভুল হোক, এক্সপ্লেনেশন শেখো, নাহলে টিচার হতে পারবে না, সমস্যা হবে। বলো কেন মনে হচ্ছে? কারণ স্যার পরীক্ষা নেওয়ার মাধ্যমেই মানে শিশুর কি পরিমাণে বিকাশ হচ্ছে আর কি আমি বুঝতে পারবো আর কি। আচ্ছা, আর বলো, আর কিছু? আচ্ছা, সেরকম হচ্ছে না। আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি কেন শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতি সব থেকে বেশি বিজ্ঞানসম্মত। কেন? কারণ প্রথমত পরীক্ষামূলক পদ্ধতিতে কি করা হয়, একটা নিয়ন্ত্রিত পরিবেশে থাকা হয়। ঠিক আছে, আমরা যখন পরীক্ষাটা করি, পরীক্ষামূলক যখন পদ্ধতি নিই, তখন কি করি, আমরা একটা নিয়ন্ত্রিত পরিবেশে থাকি, যে যদি কোনো মতে সেটা আউট অফ কন্ট্রোল চলে যায়, আমরা যদি সেটাকে কন্ট্রোল করি, তাহলে যখন আমরা কি করি, সেটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে থেকে সেই যে ব্যাপার, সেই বক্তব্য বা সেই যে কাজটাকে আমরা পর্যবেক্ষণ করি। তাহলে প্রথম কথা, আমাদের এখানে সুবিধা কি, অ্যাডভান্টেজ কি, আমাদের পরিবেশ নিয়ন্ত্রিত থাকে। তুমি যদি একটা এই কাজটাই বাইরে করো, কেউ বাইরে থেকে ডিস্টার্ব করতে পারে, বা সে যদি রেগে যেতে পারে, ভায়োলেন্ট হতে পারে। কেন বিজ্ঞানসম্মত? প্রথম কথা, এটা একটা নিয়ন্ত্রিত পরিবেশে আমরা পর্যবেক্ষণ করি, তাহলে এটা আমাদের প্রথমত সুবিধা, বেনিফিটেড। দ্বিতীয়ত কি, এর ফলে আমরা তার কারণ এবং ফলাফল নির্ণয় করতে পারি, যে কেন সে রেগে গেল, পরীক্ষামূলক কেন সে রেগে গেল, তার ফলে কি হলো, তার একটা কজ এফেক্ট সম্পর্ক বের করতে পারি, কারণ ফলাফল নির্ণয় করতে পারি। তৃতীয়ত বিজ্ঞানসম্মত কেন? কারণ এটাকে আমরা, এই পদ্ধতিতে আমরা এই পরীক্ষাটাকে বারবার যাচাই করতে পারি। আমরা যদি পরীক্ষামূলক পদ্ধতি করে বারবার পরীক্ষা করতে পারি, যে হ্যাঁ এটাকে একবার করলাম, বারবার পরীক্ষা করলাম, তাহলে এই তিনটে যেহেতু করা সম্ভব, সেই কারণে এটা হচ্ছে সবচেয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি। এক্সপ্লেনেশন বুঝতে পারলে বাবা? এগুলো এক্সপ্লেন করতে হবে, কিন্তু পরে যখন এমসিকিউ যখন করবে, এখন তোমরা পরীক্ষা দিয়ে তো পাস করে গেলে, পরে যখন স্টুডেন্ট কিছু জিজ্ঞেস করলো বা ইন্টারভিউতে দিতে গেলে, যে কোনো সময় কিন্তু জিজ্ঞেস করতে পারে এগুলো, তখন কিন্তু যারা ফেঁসে যাবে। বুঝতে পারছো? এগুলো জেনে রাখতে হবে তখন। হুম? এই জন্য শুধু এমসিকিউ করে নিলেই পরীক্ষা পাস করে লাভ নেই, ইন্টারভিউ কিন্তু তখন কিন্তু সেগুলো ঠিক তোমাকে জিজ্ঞেস করে নেবে তারা। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিটি দল নির্বাচনে অপরিহার্য? খুব ভালো প্রশ্ন। আজকের দিনে আমরা তো দল সম্পর্কে তো বুঝি না। কোন দলে তুমি থাকবে? এই যে ভোট দিতে স্যার, গেছিলে, হ্যাঁ কি হবে বাবা? স্যার, সার্ভে পদ্ধতি, অপশন ডি। স্যার অপশন ডি। আচ্ছা, আর কে কি বলছো? অপশন ডি হবে। দল নির্বাচনে অপরিহার্য, অপশন ডি সার্ভে পদ্ধতি। সিও হতে পারে, কারণ এখানেও তো একটা গ্রুপ করে সেই এটা মানে কিছু বলতে পারছি না। আলোচনা করে একটু ভাবো।
আচ্ছা আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু ভাবো। এক মিনিট সময় দিচ্ছি, ভেবে বলো। দেখো কি মনে হচ্ছে? আচ্ছা এবার বলো। স্যার সার্ভে পদ্ধতি। আচ্ছা, দল নির্বাচনের জন্য অপরিহার্য হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি, ঠিক আছে? কেন? প্রথম কথা, সার্ভে পদ্ধতি নয় কেন? এই যে তুমি সার্ভে করলে, ঠিক আছে, সার্ভে করে দেখলে যে হচ্ছে আমাদের হচ্ছে তৃণমূল দল, ঠিক আছে, 211টা সিট জিতেছে আগের বারে লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে। তাহলে তুমি দেখলে সার্ভে অনুযায়ী এবারেও দেখলে তৃণমূল প্রচুর লোকের কাছে পপুলারিটি রয়েছে। তার মানে কি তুমি তৃণমূলে যাবে? এটা কি ঠিক? নয়। বাজে কাজ, বাজে পার্টি। সার্ভেতে সে হতেই পারে বেশি, সার্ভে অনুযায়ী সে হতেই পারে। তার মানে 99 জন যেটা বলছে সেটা কি ঠিক? 99 জন যদি বলে চুরি করা ঠিক, তাহলে কি সেটা ঠিক হয়ে যাবে? নিশ্চয়ই কখনো নয়। চুরি করা ঠিক ঠিক কাজ? নিশ্চয়ই না। কিন্তু 99 জন চুরি করছে। তাহলে সবসময় মনে রাখবে, আইন একজন বানায়, 99 জন সেটাকে ফলো করে। তাহলে তুমি কি চাও? 99 জন ফলোয়ার, না একজন আইন যে বানায়? তাহলে এখানে ঠিক কে? যারা 99 জন ফলো করে তারা ঠিক, না যে আইন বানায় সে ঠিক? কথাটা বোঝো। সার্ভে পদ্ধতি, এটা তুমি সার্ভে দিয়ে তুমি কি করে বুঝবে? এটা তুমি সার্ভে করলে, সার্ভে থেকে কখনো তুমি বুঝতে পারো কেউ ভালো কি খারাপ? কখনোই না। কেস স্টাডি পদ্ধতি কিছুটা হতে পারে, কিন্তু এর থেকেও ভালো পদ্ধতি হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। কেন? আমি বুঝিয়ে দিচ্ছি কেন পরীক্ষামূলক পদ্ধতি সবচেয়ে অপরিহার্য। মনোবিজ্ঞানে কি হয়, আমরা জেনারেলি মনের মধ্যে দুটো দল তৈরি করি। কিরকম? একটা হচ্ছে আমাদের পরীক্ষামূলক দল, যেটাকে আমরা এক্সপেরিমেন্ট করব। আরেকটা হবে আমাদের নিয়ন্ত্রিত দল। মানে একটা আমাদের এক্সপেরিমেন্টাল দল, পরীক্ষামূলক দল হবে, আরেকটা আমাদের নিয়ন্ত্রিত দল হবে। এবার আমরা কি করব, এই দুটো দলের মধ্যে তুলনা করব। তুলনা করে আমরা যখন বুঝতে পারবো যে কোনটা আমাদের ক্ষেত্রে বেটার, যে আমাদের পরীক্ষামূলক দলটা, যে এক্সপেরিমেন্টাল যে দলটা আমি তৈরি করছি সেটা ভালো, যে না নিয়ন্ত্রিত দল সেটা ভালো। বুঝলাম। তার মানে সেখান থেকে আমি আমাদের দল নির্বাচন করব, যে আমি কার ফরে যাব। তার মানে সেটা আমরা পরীক্ষা করে দেখব যে এই ইস্যুতে ভালো, না সেই ইস্যুতে ভালো। কি বললাম, বোঝা গেল না গেল না? কিভাবে আমরা দল নির্বাচন করব, বুঝতে পারলাম? স্যার বলো বলো, নিশ্চয়ই বলো। বলছি, এই মানে কোশ্চেনটাতে শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য হুম হুম। এখানে বলা আছে। তো এখানে মানে আমি কোশ্চেনটা বুঝতে পারছি না ঠিকভাবে, যে সার্ভে করার জন্য তো একটা দল তৈরি করতে হয়, তো এখানে হ্যাঁ, কি মানে যা সব সব বলতে পদ্ধতিতে তোমার দল তৈরি করা যায়। সার্ভে পদ্ধতিতেও দল করতে পারো, কেস স্টাডিতেও দল করতে পারো, ঠিক আছে? কিন্তু অপরিহার্য মানে কোনটা প্রয়োজন, কোনটা খুবই গুরুত্বপূর্ণ। অপরিহার্য কথাটার মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনটার মাধ্যমে তুমি দল করবে। সার্ভে পদ্ধতির দল করলে সেটা গুরুত্বপূর্ণ হবে, না পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে দল করলে গুরুত্বপূর্ণ হবে? সাপোজ ধরো তুমি তোমার ক্রিকেটে তুমি একটা টিম বানাচ্ছ, ঠিক আছে? সাপোজ ধরো তোমাকে দায়িত্ব দেওয়া হলো ইন্ডিয়ান ক্রিকেট টিম বানাতে। এবার তোমাকে আহ, 20 জন প্লেয়ারের ফাইল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? ফাইল দিয়ে দেওয়া হলো যে তুমি সেখানে হচ্ছে দেখলে যে, হ্যাঁ তোমাকে ভালো একটা উদাহরণ দিচ্ছি, বল। তোমাকে বলা হলো যে 20 জনের একটা 20 জনের একটা ফাইল দিয়ে দেওয়া হলো, যে এখান থেকে তুমি 10 জনকে বেছে নাও। তুমি তাদের কেস স্টাডি দেখলে, এ ক্রিকেটে ভালো, এ ভালো খেলে, সেটা দেখে তুমি একটা দল বানালে। সেটা ভালো হবে, না তুমি যেখানে যেখানে তারা খেলছে সেখানে গিয়ে তাদের খেলা দেখলে, সার্ভে করলে, গিয়ে সেখান থেকে একটা দল বানালে সেটা ভালো হবে, না তাদেরকে নিয়ে তুমি একটা ম্যাচ করলে, যে তোমাকে একটা বিভিন্ন সিচুয়েশনে পরীক্ষা করলে, যে তাকে শর্ট বল দিলে, তাকে বিভিন্ন বল দিয়ে দেখলে, যে পরীক্ষা করে দেখলে, সেখান থেকে তুমি টিম সিলেক্ট করলে। এবার তুমি বলো এই তিনটে পদ্ধতির মধ্যে কোন টিমটা তোমার বেটার হবে? বলো, কেস স্টাডিতে ভালো টিম কোনটা ভালো হবে, হ্যাঁ, নিজে বলো। আমরা পরীক্ষা করে বুঝবো আর কি, ম্যাচ অনেক রকম ইয়ে দিয়ে।
একদম। পরীক্ষা করে তাহলে তোমার উত্তর তোমার সামনে চলে এলো, এবার বোঝা গেল। হ্যাঁ স্যার। ভেরি গুড। পরের প্রশ্ন, নিচের এই যে দেখো তুমি প্রশ্নটা করলে তোমার মনের মধ্যে ডাউট, আর এই ডাউটটা ক্লিয়ার হলো যখন তুমি আমাকে জিজ্ঞেস করলে। এবার তুমি যদি জিজ্ঞেস না করো তাহলে কি তুমি উত্তরের মানে তোমার প্রশ্নের উত্তর পাবে? পাবে না। ওই জন্য প্রত্যেককে বলছি যার ডাউট হবে জিজ্ঞেস করবে, আমি তো রিপ্লাই করব। আমি তো আর এরকম নয় যে আমি এটা বলছি এটাই উত্তর হবে, এরকম তো কোনো ব্যাপার না। ঠিক আছে, ফলে আলোচনা করবে। পরের প্রশ্ন, নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়? শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয় কোনটা? স্যার বি হবে সৃজনশীলতা। উম, এটা তো সব থেকে অপশন সি। গুরুত্বপূর্ণ। স্যার স্যার অপশন অপশন ডি। অপশন ডি হবে, শিক্ষার মাধ্যম। ঠিক আছে, তুমি ইংলিশ মিডিয়ামে পড়ছো না বাংলা মিডিয়ামে পড়ছো না কি মাধ্যমে পড়ছো, মাতৃভাষায় পড়ছো না কি পড়ছো, এটা ম্যাটার করে না। শিক্ষার মাধ্যম, ঠিক আছে, বা শিক্ষা নীতি, যদি এই জায়গায় কোনো জায়গায় একটা প্রশ্ন করে যে শিক্ষা নীতি, শিক্ষার মাধ্যম বলো, শিক্ষা নীতি বলো, ঠিক আছে, এগুলো কিন্তু কখনোই মনোবিজ্ঞানের বা শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় না। কিন্তু বাবা জীবন বিকাশের স্তর, এটা তো বাবা অবিচ্ছেদ্য অংশ। কিভাবে তুমি জীবনে বিকাশ করবে, পরের চ্যাপ্টারে আমাদের বিকাশ, তাহলে এটা তো আমাদের অবিচ্ছেদ্য অংশ, এটা ছাড়া তো আমাদের চলবেই না। সৃজনশীলতা তোমার বাচ্চাকে তো বাবা শেখাতেই হবে। সৃজনশীলতা যদি বাচ্চা না শিখে তাহলে সে বিভিন্ন গুণের মধ্যে পার্থক্য করতে পারবে না। এই যে তোমার বাচ্চা ছোটবেলায় বলে, এই যে ছোটবেলায় তোমার বাচ্চা আছে সে একটু লাথি মারে বেশ ভালো লাগে, একটু গালি দেয় ভালো লাগে, কিন্তু বড় হয়েছে কি স্যারকে যে গালি দেবে? নিশ্চয়ই না, তাকে সৃজনশীলতা শেখাতে হবে। তুমি বাবা মাকে যেটা বলতে পারো বা বন্ধু বান্ধবকে যেটা বলতে পারো সেটা টিচারদের বলতে পারো না। সৃজনশীলতা তাকে শেখাতেই হবে। শিক্ষার নির্দেশনা দিতে হবে, তাকে নির্দেশনা দিতে হবে যে কিভাবে সে জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারে, কি করলে তার মন স্ট্রং হবে, মানসিক দিক থেকে সে শক্তিশালী হবে, সেইগুলো তাকে সঠিক পথে তাকে নিয়ে যেতে হবে। তাহলে এগুলো তো অবশ্যই দরকার, কিন্তু কি মাধ্যমে পড়াশোনা করছে এটা শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় না। আমি ক্লিয়ার করতে পেরেছি উত্তর প্রত্যেককে? হ্যাঁ স্যার। ভেরি হুম গুড। হুম। তাহলে এরকম উত্তর দিতে হবে, উত্তর দিলে উত্তর পাবে, আর উত্তর না দিলে উত্তর পাবে না। সুন্দর একটা পেডাগজিক্যাল প্রশ্ন রয়েছে, শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে। শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে। ভালো খবর, এই কথাটির তাৎপর্য কি? শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে, এই কথাটার তাৎপর্য কি? অপশন সি, তাপসকে না জানলে তাকে সঠিকভাবে স্যার ব্যাকরণ শেখানো যাবে না। অপশন সি। ভেরি গুড। দেখো এবার আস্তে আস্তে আমরা উত্তর ভালোভাবে দিতে পারছি। যে তাপসকে যদি না জানি তাহলে সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না। সে ব্যাকরণ সম্পর্কে কিছু জানে কি জানে না সেটা তো জানতে হবে। সে কেমন স্টুডেন্ট সেটা যদি না জানি তাহলে তাকে ব্যাকরণ পড়াবো কি করে? একদম ঠিক, সুন্দর উত্তর। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে, শিক্ষক হিসেবে তোমার কি কর্তব্য? তুমি क्या करोगे? অপশন ডি। অপশন ডি। হ্যাঁ। ব্যক্তিগতভাবে আলোচনা, একদম। বারবার যখন ফেল করছে তুমি তখন শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করবে যে সে কেন ফেল করছে। ঠিক আছে, হতে পারে সে বুঝতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, কিছু না কিছু তো ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে পারিবারিক সমস্যা থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তাহলে তোমাকে শিক্ষক হিসেবে জিজ্ঞেস করতে হবে তোমার কি সমস্যা। ঠিক আছে, ভেরি গুড। নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়? পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয় কোনগুলো? ত্রুটিকে তোমরা এভাবে ভাবতে পারো, সীমাবদ্ধতা ভাবতে পারো। পরীক্ষামূলক পদ্ধতির সীমাবদ্ধতা নয় বা ত্রুটি সীমাবদ্ধতা যেটা ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতাও বললে বুঝতে সুবিধা হবে।
স্যার অপশন বি হতে পারে। আচ্ছা, option বি হতে পারে। আচ্ছা। আচ্ছা দেখো, তাহলে সীমাবদ্ধতা নয় বলছে, তাহলে সীমাবদ্ধতা গুলো দেখি। একটা পরীক্ষামূলক যখন পদ্ধতি হয়, তাহলে তুমি পরীক্ষার জন্য কি একটা কৃত্রিম পরিবেশ রচনা তুমি কি করতে পারো? পরীক্ষার জন্য কৃত্রিম পরিবেশ, পরীক্ষার পদ্ধতিতে কৃত্রিম পরিবেশ তৈরি করা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এটা একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে। ঠিক আছে, এটা সীমাবদ্ধতা, এটা আমাদের সীমাবদ্ধতা। আর কি কি সীমাবদ্ধতা পড়ছে? যার উপর পরীক্ষা হচ্ছে তার আভ্যন্তরীণ মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তুমি কি তার আভ্যন্তরীণ মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারো? পরীক্ষামূলক পদ্ধতির সময় সে রেগে আছে, মনে দুঃখ আছে, তুমি কি সেটা নিয়ন্ত্রণ করতে পারো? সম্ভব নয়। এটাও তো তার ত্রুটির মধ্যে পড়ে, যে যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না। সে মনের মধ্যে তার প্রচুর কষ্ট, তারপর যখন পরীক্ষামূলক পদ্ধতি করছো তার মানসিক প্রক্রিয়া কি নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না, তাহলে এটা তোমার ত্রুটি। পরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে তা কিন্তু অনেক সময় পাওয়া সম্ভব নয়। সত্যিই পাওয়া না, পরীক্ষার সময় যেসব তথ্য তুমি পাও, অনেক সময় কি সেই তথ্য তুমি পেতে পারো? পারো না। এটা তো তোমার হচ্ছে ত্রুটির মধ্যে পড়ে। তাহলে ত্রুটি নয় কোনটা? যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, এটা ত্রুটির মধ্যে পড়ে না। তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, এটা তো মানে প্রপার ভাবে সম্ভব নয় পরীক্ষামূলক পদ্ধতির সময়। তাহলে যার উপর পরীক্ষা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা কোনোদিন সম্ভব নয়। সে যেটা বলবে সেটাই তো তুমি জানবে। ব্যাপারটা বোঝো? তাহলে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য, সে সঠিক কথা বলছে না মানে এ কথা বলছে সেটা তো তুমি বলতে পারবে না, সে তো অন্য কথা বলতে পারে। ফলে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, এটা কিন্তু ত্রুটির মধ্যে পড়ে না। বুঝতে পারলাম? ওকে, স্যার এটা বুঝতে পারছি না। আচ্ছা, একটা একটু স্যার বুঝতে বোঝাচ্ছি। পারছি না। আচ্ছা বোঝাচ্ছি। বলছে একটা পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে, যে সাপোজ ধরো তুমি হচ্ছে কারো উপরে একটা এক্সপেরিমেন্ট করছো, ভালো খবর। তাহলে সেই যখন তার উপরে পরীক্ষা করছো, সাপোজ ধরো তোমার মনের মধ্যে কিছু একটা মানসিক অবস্থা তোমার দুর্বল রয়েছে, ঠিক আছে, বা তুমি একটু মানসিক দিক থেকে দুর্বল রয়েছো, তুমি একটা পরীক্ষা দিতে গেছো, কোন একটা পরীক্ষা দিতে গেছো। তাহলে পরীক্ষা দিতে গেলে তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি মানসিক দিক থেকে সুস্থ আছো তো, তুমি যদি বলো যে আমি অসুস্থ আছি, তোমাকে তো সেখান থেকে ডিসকোয়ালিফাই করে দেবে। তাহলে তোমাকে যদি বলে যে তুমি মানসিক দিক থেকে সুস্থ আছো, তো বলবে হ্যাঁ স্যার আমি সুস্থ আছি, বলে দিলে। কারণ কি, তোমার কাছে সেই যখন পরীক্ষাটা আছে তুমি তখন তোমাকে তো মানসিক অবস্থা বলবে না। বা সাপোজ ধরো তোমার মনের মধ্যে কোনো একটা কষ্ট আছে, দুঃখ আছে, তুমি নিশ্চয়ই পরীক্ষকের সেটা সম্পর্কে বলবে না। ফলে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা কি কখনো সম্ভব হবে? হবে না, তখন তুমি সংগ্রহ করতে পারবে না। তাহলে এটাকে কি তুমি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি বলতে পারো? কি বলছি বোঝো? এটা কি পরীক্ষামূলক পদ্ধতি? তুমি বলবে না, যেহেতু তথ্য পাইনি এটা ত্রুটি। এটা কখনো ত্রুটির মধ্যে পড়ে না, এটা তো সে হাইড করলো বলে। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে বোঝা পারছি। গেছে? সেই জন্য এটা কিন্তু এই পরীক্ষার কোনো ত্রুটি নয়। ঠিক আছে, ত্রুটি কোনটা? তুমি পরীক্ষার জন্য একটা কৃত্রিম পরিবেশ রচনা করো, এটা তুমি করতে পারবে না। তার মানসিক প্রক্রিয়াকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। যেসব তথ্য পাচ্ছ অনেক সময় সেগুলো পাবে না, এগুলো তোমার ত্রুটির মধ্যে পড়ে। ঠিক আছে, পরীক্ষার সময় তথ্য পাচ্ছ কিন্তু অন্য সময় তো সেই তথ্য পাচ্ছ না, অনেক সময় বাস্তব ক্ষেত্রে তার তথ্য পাওয়া যায় না, সেগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে পড়ে। ওকে, আর আছে লাস্ট, শিক্ষা মনোবিজ্ঞানকে নিচের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? মোটামুটি উত্তর প্রশ্নটা হয়ে গেছে, তবু আশা করি বি। পেরে যাবে। সামাজিক বিজ্ঞান। এটা আমাদের হয়ে গেছে মোটামুটি, প্রশ্নটা একটু অন্যভাবে ছিল, তাই এটা আমাদের সামাজিক বিজ্ঞানের শ্রেণীভুক্ত করা যায়। সুন্দর বোঝা গেল? ঠিক আছে, তাহলে পড়াশোনা ভালো করে শুরু করো। নেক্সট দিন আমরা কিন্তু পড়বো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পড়বো বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে পড়বো, যে বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে। তার সঙ্গে আমরা পড়বো পরিণমন সম্পর্কে পড়বো, এবং বৃদ্ধি বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে পড়বো, যে বিকাশের কি স্তর, সেখানে রুশো কি স্তর বলেছে, শিশু বিভিন্ন স্তরে যে তার বৃদ্ধি হয়, তার বিকাশ হয়,
কি কি পরিবর্তন হয় তার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কোন বয়সে কথা বলতে শেখে, কোন বয়সে কি করে, সব আমরা স্টেজ ওয়াইজ আলোচনা করব। তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কেন? কারণ এখান থেকে তোমরা নিজেদের মানে বাচ্চাদের যাদের রয়েছে তারা নিজেদের আলোচনা বুঝতে পারবে কোন বয়সে বাচ্চা কি করে, তোমরা নিজেরা কোন স্তরে রয়েছো, সেই সময়ে কি কি জিনিস হতে পারে সেগুলো নিজেরা বুঝতে পারবে যে এই জিনিসটা তোমার এখন কেন হচ্ছে। অনেকে মনের মধ্যে প্রশ্ন হতে পারে, আমি তো মনে রাখতে পারতাম, এখন আমি কিছু মনে রাখতে পারি না। কেন মনে রাখতে পারি না? কারণ এই বয়সে কিছু কিছু জিনিস হয়ে থাকে। তাহলে সেটা যখন আমি পড়াবো, ইনফরমেশন দিয়ে দেবো, তখন বুঝতে পারবো ও এটা তো ন্যাচারাল ব্যাপার। ঠিক আছে? এটা আমাদের নেক্সট ডে টপিক আলোচনা হবে। সবাই একটু ভালো করে পড়বে। এক্সাম কিন্তু হয়তো জানি না, হয়তো 2 মাস পরে হয়তো বেরোবে। নতুন সরকার আসছে, ঠিক আছে? নতুন সরকার আসার জন্য ফলে তোমাদের কাছে কিন্তু বেশি দিন, 2 মাসের মতো খুব বেশি সময় পাবে। তারপরে কিন্তু নোটিফিকেশন জানি না কত তাড়াতাড়ি বেরোবে, হয়তো মেতে না বেরোলেও জুনে কনফার্ম বেরোবে। আর পরীক্ষা কিন্তু ধরো একদম খুব ভালোভাবে হলেও আগস্ট অথবা সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা পাবে। ফলে তার মধ্যে কিন্তু সবকিছু রেডি করতে হবে। ঠিক আছে? ফলে স্যার আবার কি ভালো, এসএসসি হবে? অবশ্যই হবে। 100% তোমাকে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। প্রথমে বেরোবে আপার প্রাইমারি, ঠিক আছে? আপার প্রাইমারি বেরোবে, তারপরে বেরোবে প্রাইমারি টেট, তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারির সঙ্গে সম্ভবত আগেই বেরিয়ে যাবে স্কুল এসআই। ঠিক আছে? স্কুল এসআই যারা পরীক্ষা দিচ্ছে, স্কুল এসআই আপার প্রাইমারি, এই দুটো আগে বেরোবে, বা আপার প্রাইমারি বেরোনোর পরে প্রাইমারি টেট আর স্কুল এসআই একসাথে। মোটামুটি এই তিনটের মধ্যে প্রাইমারি টেটটা একটু পরে বেরোবে, হয় আপার প্রাইমারি টেট আগে বেরোবে, তাহলে স্কুল এসআই আগে বেরোবে। তারপরে এসএসসি পরীক্ষা অবশ্যই অবশ্যই মাস্ট হবে। ঠিক আছে? আরো কিছু পরীক্ষা আছে যেগুলো যেগুলো হচ্ছে এই মুহূর্তে হচ্ছে, যেমন ধরো পিএসসি মিসলেনিয়াস তো অলরেডি বলে দিয়েছে, এটা থাকবে। তারপর তোমাদের হচ্ছে এমবিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যদি কোনো ছেলেরা থাকো, লম্বা চওড়া যদি ছেলেরা থাকো, মোটর ভেহিকেল ইন্সপেক্টর রয়েছে। ঠিক আছে? এর আইসিডিএস বেরোবে না, আইসিডিএস এর ব্যাপার নেই, আইসিডিএস বেরোবে না। আর তোমার হচ্ছে ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে? ক্লার্কশিপ বেরোবে, যারা পরীক্ষা অন্যান্য পরীক্ষাও দিচ্ছ তাদের জন্য। শুধু এসএসসির দিকে মানে ভাবতে পারো, কিন্তু তবে সবাইকে একটা বলবো, এসএসসির কিন্তু সিলেবাস বা প্যাটার্ন কিন্তু অন্যরকম হবে। যেটা যেরকম এসএসসি ট্রেডিশনাল দিয়ে এসছো সেরকম কিন্তু এসএসসি তে হবে না, যে আমি শুধু নিজের সাবজেক্টই পড়বো, সেরকম না। এসএসসি তে বসতে গেলেও, কোয়ালিফাই করতে গেলেও তোমাদের কিন্তু যে সিবিটি সেটা কিন্তু দিতে হবে। মানে এই সিবিটি তে পাস মানে করতে টেট গেলে কোয়ালিফাই করতে হবে? একদম মানে টেট বলতে এইরকম টেট নয়, সব রকম মিলিয়ে টেট, মানে যাকে বলে জগাখিচুড়ি টেট। বুঝতে পারছো? মানে ওই হিস্ট্রি প্রাইমারিতে জিওগ্রাফি, যেমন হয় তাই না তো? একদম নয়, একদমই নয়। ওই হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স কনস্টিটিউশন সব মিলিয়ে টেট হবে। পি টেট বা সি টেট, সি মানে যেটাকে পিইটি বলা হবে, ঠিক আছে? সেইটা তোমাকে পাস করতে হবে। মানে তুমি যদি ভাবো ইতিহাস পড়েছি এসএসসি দিয়ে দেবো, সেই দিন ইতিহাস হয়ে গেছে না স্যার, আমি সেদিন। প্রাইমারির কথা বলছি। হ্যাঁ, প্রাইমারি প্রাইমারির টেট ক্ষেত্রে, যেমন হয় সেরকম প্রাইমারি বলছি। যেরকম হয় সেটা প্রাইমারি টেট যেরকম হয়, প্রাইমারির পরিবর্তন হবে না, খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু এসএসসি মারাত্মক হবে, আর এসএসসির সঙ্গে আপার প্রাইমারি এই দুজন কিন্তু মারাত্মক সিলেবাস পাল্টাবে। কারণ অনেক আছে। কারণ এই দুটো জায়গার যদি ন্যাশনাল এডুকেশন পলিসিটা পড়ে থাকো, এনইপি যদি পড়ে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কেন বলছি আপার প্রাইমারি আর এসএসসি টেট পাল্টাবে সিলেবাস। কারণ প্রচুর ভিশন রয়েছে এর মধ্যে। প্রাইমারি টেটের ক্ষেত্রে খুব একটা পাল্টাবে না, তবে ডিএলএডরা প্রচন্ড বেশি প্রেফার পাবে প্রাইমারি টেটে, আর একটু অন্যরকম ভাবে তাদের স্পেশাল কোর্স হবে। তো এসএসসি যারা দিচ্ছ তারা কিন্তু তাদের জন্যও বলছি, আপার প্রাইমারি দাও বা এসএসসি দাও, ভালো করে সব সাবজেক্ট পড়াশোনা শুরু করো। শুধু নিজের সাবজেক্ট পড়ে আগে পাস হতো, এখন হবে না, বিজেপি সরকারের সময় তো জীবনে হবে না। ঠিক আছে? ফলে পড়াশোনাটা ভালো করে শুরু করো, অনেক কিছু পাল্টে যাবে, পাল্টে গেছে, পাল্টাবে আরো। খবর যতদিন যাবে নতুন নতুন খবর শুরু হবে, আর এডুকেশন ফিল্ড সবচেয়ে বেশি চেঞ্জড হবে। ঠিক আছে? চলো পড়াশোনা করতে থাকো, ঠিক সময় আমি ঠিক দিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো, মানে যা হবে তার আগেই দিয়ে দেবো। ঠিক আছে? ফলে যেটা বলছি সেটা করো, এরপরে যখন আবার কিছু আপডেট আসবে আমি তোমাদের আগেই আপডেট দিয়ে দেবো, চাপ নিতে হবে না। ঠিক আছে?